আইএমএফ যে প্রথম এবং দ্বিতীয় কিস্তি দিয়েছে সেটাই অত্যন্ত অস্বাভাবিকভাবে শর্ত শিথিল করে দিয়েছে। আইএমএফ কেন বাংলাদেশের প্রতি হঠাৎ এত কৃপা দেখাচ্ছে সেটা আমার জানা নেই। তবে আমার এমনিতে তোমাদের বক্তব্য শুনে আমার ধারণা হলো বাংলাদেশের বাস্তবতা নিয়ে, অর্থনীতি নিয়ে তোমরা যা জানো, আইএমএফ যারা আসে কয়েকদিনের জন্য আসে তারা যত বড়ই অর্থনীতিবিদ হোক, খুব বড় অর্থনীতিবিদ তারা না। তারা যে তোমাদের থেকে বেশি জানে বাংলাদেশের অর্থনীতি সম্বন্ধে আমি মোটেই মনে করি না। বর্তমান রিজার্ভের পরিমাণ আপনি কিভাবে দেখছেন? রিজার্ভের পরিমাণ আমি এক জায়গায় বলেছি যে রিজার্ভের পরিমাণ এখন আন্তর্জাতিক বিচারে এখনো আশঙ্কাজনক নয়, কিন্তু আশঙ্কাজনকভাবে কমছে। এই প্রবণতাটা অনেক আশঙ্কার বিষয়। কর ব্যবস্থার কোথায় দুর্বলতা, কর ফাঁকি কোথায় হচ্ছে, দুর্নীতি কোথায় হচ্ছে, কোথায় অযৌক্তিকভাবে কর আরোপ করা হচ্ছে, এবং কোথায় গরিব মানুষের উপর করের আপাতন বেশি হচ্ছে, যেখানে গরিব মানুষরা এখনই দুর্ভোগে আছে, সেগুলোর পর্যালোচনা করেই কেবল রাজস্ব সংগ্রহের নীতিকে একটা প্রধান কৌশল হিসাবে গ্রহণ করা উচিত হবে। এখানে কোনো জোর জবরদস্তির ব্যাপার না, এখানে বিশ্লেষণের ব্যাপার। প্রশ্ন হলো আমাদের বাজেট প্রণয়ন কি করে হয়, সেটা কি বিচার বিশ্লেষণ করে তোমাদের মতো অর্থনীতি ছাত্র হিসাবে যেভাবে বিশ্লেষণ করা, এভাবে বিশ্লেষণ করে একটা আদর্শ কর নীতির ভিত্তিতেই কি রাজস্ব করা হয়, না বাস্তবতা যা তার ভিত্তিতে একে অনেক সমঝোতা করতে হয়, বা রাজনৈতিকভাবে বা কোনো প্রভাবশালীদের চাপে পড়ে এই কর নীতির বিচ্যুতি ঘটে? সেগুলো খুব বড় প্রশ্ন, এবং সেগুলো তো আমি অর্থনীতিবিদ হিসাবে তার উত্তর দিতে পারবো না। সেগুলো যাদেরকে বলে ইকোনোপল হলো যারা ইকোনমিক্সও করে আবার পলিটিক্সও করে, অর্থমন্ত্রীরা সেরকম হয়। আমাদের অর্থমন্ত্রীও সেরকম, কারণ আমাদের বর্তমান অর্থমন্ত্রী একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক ছিলেন, আমারও শিক্ষক হতে পারতেন, কিন্তু হননি, কারণ তার আগেই তিনি সিভিল সার্ভিসে চলে গিয়েছিলেন। কিন্তু ভারতের মনমোহন সিংয়ের কথা তোমরা জানো, তিনি একাধারে অত্যন্ত ভালো অর্থনীতিবিদ এবং তিনি তো প্রধানমন্ত্রীও ছিলেন। তখনই দেখা যায় যে শুধু অর্থনৈতিক বিচারে যা করা উচিত, রাজনৈতিক লাভ ক্ষতি আর সরকারের রাজনৈতিক লাভ ক্ষতি আর অর্থনীতির বিচারের লাভ ক্ষতি তো এক জিনিস না। সেখানেই যে নীতির বিচ্যুতি ঘটে। মেগা প্রকল্পগুলো বা গ্রহণ করার ব্যাপারে, বিশেষ করে যদি বৈদেশিক ঋণ নির্ভর মেগা প্রকল্প হয়, এগুলো ক্রমাগতভাবে তো আমরা গ্রহণ করে যেতে পারি না। তাহলে তো আমরা এই ঋণ গ্রহণ করে মেগা প্রকল্প করে ইউরোপ আমেরিকার মতো অবকাঠামো হয়ে যেত, কিন্তু তাহলে তো সম্ভব না, কারণ এক সময় ঋণ পরিশোধ করতে হবে। কাজেই এই প্রকল্পগুলোর মধ্যে অগ্রাধিকার ঠিক করতে হবে, এবং এগুলো ঋণ পরিশোধের দায় ভবিষ্যতে কি হবে, এবং এগুলো তো অবকাঠামোগত মেগা প্রকল্প। অবকাঠামোগত মেগা প্রকল্প থেকে আমরা খুব জোরে গাড়ি চালিয়ে আমার বাসা থেকে এখানে চলে এসেছি, এজন্য তো করা হয় না। আসল করা হয় যে এতে করে বিনিয়োগ আকৃষ্ট হয়, এবং বিশেষ করে এমন বিনিয়োগ যেটা রপ্তানিমুখী পণ্য উৎপাদন করতে পারবে। তাহলে মেগা প্রকল্পের জন্য যত ঋণই আমরা নিই, সেটা তো পরে আমাদের বৈদেশিক আয় বৃদ্ধি পেলে আমরা সেটা পরিশোধ করতে পারবো। কাজেই মেগা প্রকল্পগুলোর অগ্রাধিকার ঠিক করতে হবে, এবং সেগুলোতে বাস্তবায়নের ক্ষেত্রে অপচয়, এটা আমাদের মতো স্বল্পোন্নত এখন বলি না, মধ্য আয়ের নিম্ন মধ্যম আয়ের দেশের জন্য একদমই এটা কাম্য নয়। কাজেই দুর্নীতি যে কমানো হবে, সর্বব্যাপী দুর্নীতি, সেটা তো বলার অপেক্ষা রাখে।